হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে 14 তারিখ, বাজছে এখন প্রায় 10:30টার কাছাকাছি। এখন থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা আজকে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নার টুকটাক প্রিপারেশান এদিকে আমি স্টার্ট করে দিয়েছি। কাটাকাটিগুলো করে দিলাম, তাতে মার হাতে হাতে বেশ অনেকটাই হেল্প হয়ে যায়। আজকে হবে বাঁধাকপির তরকারি, সেই জন্য ওদিকে বাঁধাকপিটাও কাটা হয়ে গেছে। এদিকে বাঁধাকপির আলুগুলো কেটে দিলাম, মা সেদ্ধ বসিয়ে দিল। আর আমি না ইন্ডাকশান একদমই ইউজ করতে পারি না, আমার যে কোনো ইলেকট্রনিক্স জিনিস ইউজ করতেই বেশ ভয় লাগে। গুড মর্নিং, বাচ্চা এখন প্রায় 11:30। আজকে হচ্ছে 14ই জুলাই। আজকে আমার মামা মামির অ্যানিভার্সারি, তাই জন্য বিকালবেলা সবাই মিলে একটু বেরোনোর প্রোগ্রাম হয়েছে। তো সেই জন্য আগে তাড়াতাড়ি করে স্নান টান করে নিলাম। ভাবলাম যে শ্যাম্পু করব, কিন্তু তারপরে না ইচ্ছা করছে না, তো সেই জন্য আরও করলাম না। এখন চুলটা একটু হেয়ার সিরাম লাগিয়ে দেখছি যে চুলটা ঠিক সেট হচ্ছে কি না। এই 4টে চুল তার আবার সেট, যাই হোক, যদি চুলটা ঠিকঠাক মানানসই হয়ে যায়, মানে কাজ চালার মতো, তাহলে আর করবো না। সেই জন্য আরও তাড়াতাড়ি করে স্নানটা কমপ্লিট করলাম। তো যা বুঝছি এই 4টে চুল যেভাবে সেট করব সেভাবেই চলে যাবে। এখন মা ওদিকে তো আওয়াজ পাচ্ছ, রান্না বসিয়ে দিয়েছে। কাটাকাটির দিকটা কমপ্লিট করে আমি গেছিলাম স্নানে। স্নান করে এসে আমি মাকে বললাম তুমি শুরু করো, আমি তারপরে যাচ্ছি। তো এখন একটু এই স্কিন কেয়ার করে তারপরে যাব ওদিকে হচ্ছে রান্না করতে। আর ভাবছি একটু মুখে ফেস প্যাক লাগাবো। আর নখগুলোর অবস্থা দেখো, এইটাকে ঠিকঠাক করতে হবে। নেল পলিশটা তুলবো, নখগুলো পুরো কেটে ফেলেছি। এই নখটার অবস্থা এখন আগের থেকে অনেকটাই বেটার, কিন্তু মানে ওই দাগটা না রয়ে গেছে। যারা যারা দেখেছিলে তারা তো জানোই, নখটার মধ্যে একদম যাতাভাবেই গেছে আর কি। তো নেল পলিশটা তুলবো, আমার ভয় লাগছে ওই জায়গাটা জ্বলবে কিনা। তো নেল পেন্টটাও চেঞ্জ করব। চলো আগে মুখে একটু ফেস প্যাক লাগাবো, তারপরে তোমাদের সামনে আবার আসছি। ফেস প্যাক অ্যাপ্লাই করার পর এদিকে এসে দেখলাম মা এখানে শাকগুলো ধুয়ে নিচ্ছে। আজকে শাকগুলোতে এত মাটি ছিল, আমি কাটার সময়তে পুরো হাত কিচকিচ করছে। তো সেই জন্য খুব ভালো করে ওগুলো ধুয়ে নিল। আর এদিকে বাঁধাকপিটাও ধুয়ে এখন সেদ্ধ করতে বসিয়ে দেবে। আর আমি মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে ভাবলাম বিছানাটাও চটপট গুছিয়ে নিই, কারণ এখনও অবধি না কিছুই করা হয়নি। সকাল থেকে উঠে একটু এডিট করছিলাম। আর আমার না কাল রাত্রিবেলা শরীরটা এত প্রচণ্ডই খারাপ করছিল, আমার এডিট করতে অনেকটা রাত হয়ে গেছিলো। তারপরে আপলোড করার আর সময় পাইনি। তো যেই ডেটে আমার ভিডিও যায় সেই অনুযায়ী একদিন গ্যাপই চলে যাবে। যাই হোক, ওদিকে রান্নার কাজটা মা করছে দেখে এদিকটা এসে আমি খাটটা পরিষ্কার করে নিলাম। এখন ঘরটাও চটপট করে ঝাঁট দিয়ে নেব। এখানে নেটওয়ার্কের এতটাই সমস্যা হয়, প্রথমত রাত্রি 12টার পর আমি ভিডিও আপলোড করতে পারি, কারণ 12টা থেকে সকাল 6টা অবধি পাই আমি ফ্রি নেট। এবার 12টার পর ভিডিও আপলোডে বসালে 3টে-4টে বেজে যায়। আর অত রাত অবধি না আমি সত্যি আর জাগতে পারছি না, মানে শরীর প্রচণ্ড খারাপ করে, সকাল থেকে চোখে বীভৎস ব্যথা করে। তো সেই জন্য না আমার একটু গ্যাপই চলে যাচ্ছে লং ভিডিওগুলো পোস্ট করতে। তো এই জিনিসটা আমার নিজেরও খুব খারাপ লাগছে, কারণ আমি একদমই চাই না এতে রিচ প্রচণ্ডই ডাউন হয়ে যায়। আমার আগের দিনের ভিডিও নোটিফিকেশান তোমরা কারা কারা পেয়েছো আমি জানি না, তবে আমার ভিডিওতে নর্মাল যেরকম ভিউজ আসে তার থেকে আগের দিনের ভিডিওটায় অনেক কম ভিউজ এসেছে। তোমরা যারা আজকের ব্লগটা দেখছো অথচ আগের দিনেরটা মিস করে গেছো, তারা অবশ্যই একটু আগের দিনের ভিডিওটা দেখো। আশা করছি ভিডিওটা তোমাদের বেশ ভালোই লাগবে। আর দেখো এদিকে কথায় কথায় কিন্তু রান্নাও চাপিয়ে দিয়েছি। লাল শাক হবে, তার সাথে হবে বাঁধাকপির তরকারি। এই দুটো রান্নায় যেহেতু আমি ভালোভাবেই পারি, সেজন্য মাকে বললাম তোমাকে করতে হবে না, আমি করছি। তো এখানে আমার লাল শাকটা কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু রান্নার ওদিকটা আমি করছিলাম, সেই জন্য আজকে সকালবেলায় মা রেশন থেকে চাল নিয়ে এসেছে, সেই চালটাই এখানে ঢেলে রাখছিল। আমার বেশ কিছু আগের ভিডিওতে একবার কমেন্ট এসেছিল যে আমি রেশনের চাল খাই অথচ ইংলিশে কথা বলি। হঠাৎ করে আজকে এইটার প্রসঙ্গে না ওই কথাটা মনে পড়ে গেল। কি বিবেক ভাবো মানুষের! যারা রেশনের চাল খায় তারা কি মানুষ না, নাকি যারা পড়াশোনা জানে, শিক্ষিত, তাদের রেশনের চাল খেতে নেই এটা কোথাও উল্লেখ আছে? আমি জানি না। মানুষ কমেন্ট করার আগে না একটাবার ভাবে না যে কি বলছি, কেনই বা বলছি। মানে একটা কিছু বলে দিতে পারলেই হয়ে গেল। আর একটা কথা ভাবো, যার প্রত্যেকদিন বাসমতি চাল খাওয়ার ক্ষমতা আছে সে কি রেশনের চাল খেতে যাবে? যার ক্ষমতা নেই সেই তো খেতে যাবে। তো এই সব নিয়ে না কাউকে কিছু বলা উচিত না, কারণ প্রত্যেকের আর্থিক অবস্থা একরকম হয় না। আর সারা দিনে মানুষ যে এত কাজকর্ম করে, খাটনি করে, সব কিছুই কিন্তু এই খাওয়ার জন্যই, তাই না? তো যাই হোক, সেসব কথা বাদ দাও। এদিকে দেখো লাল শাকটা করার পর আমি এদিকে বাঁধাকপির তরকারিটাও করেছি। তবে আমি একটা খিটকেল করেছি, গরম মশলার বদলে আমি ভাজা মশলা দিয়ে দিয়েছি। গোটা বাঁধাকপির তরকারিতে শুধু ভাজা মশলার উগ্র গন্ধ হয়ে গেছিলো। আর এদিকে বাবা কাজ থেকেও চলে এসেছে। আসার সময় যেইখানে কাজে গেছিলো তাদের বাড়িতে এই লেবুর গাছ আছে, তাই অনেকগুলো লেবু নিয়ে এসেছিলো। আমার তো ভাতের পাতে লেবু খেতে বেশ ভাল লাগে।
রান্না কমপ্লিট করে বেশ অনেকটা টাইম শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছিলাম, মানে আজকের এই ব্লগটা এডিট করছিলাম, কারণ এটা কালকে পোস্ট করার ইচ্ছা আছে। ওদিকে বাবাও চলে এসেছে, দেখলেই তো 1:45 বাজছে। এবার লাঞ্চ করে নেবো, কারণ একটুখানি না ঘুমালে সন্ধ্যাবেলা থেকে মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো লাঞ্চ করে একটুখানি শোবো। তার মধ্যে 24 বার কারেন্ট চলে যাচ্ছে, এই হচ্ছে সমস্যা। দুপুরবেলা যদি একটু না ঘুম হয় মাথা এমনিই যন্ত্রণা করছে, কারণ কালকে রাত্রিবেলা আমার এডিট করে ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছে। ফ্যান অফ করে একটা সেকেন্ড থাকা যায় না এখন, এত গরম। লাঞ্চ কমপ্লিট করে এসে একটু বাইরে এই জানলার দিকে তাকিয়ে বসেছিলাম। আসলে মেঘ মেঘ করছে আবার, তাই ভাবছিলাম যে একটু যদি বৃষ্টি হতো তাহলে একটু শান্তি করে ঘুমানো যেত। তবে এই ঘরটা আমি ঘুমাবো না, কারণ এই পর্দাটা দিয়ে দিলে না বাইরের হাওয়া একটা ফোঁটা ঘরে ঢোকে না, তো ওই জন্য প্রচণ্ডই গরম লাগে। তাই ভাবলাম যে এই ঘরটায় না ঘুমিয়ে একটুখানি শুয়েছিলাম, তারপর বাইরের ঘরেই ঘুমিয়েছি। সন্ধ্যাবেলা ওঠার পর মা এখানে চা করছিল, আর বাবা আজকে অনেকটাই লেট করে বেরিয়েছে, তো সেই জন্য 3 জনের জন্যই চা করছিল। বাচ্চা এখন প্রায় ওই 6:30টার কাছাকাছি। চাটা খাওয়ার পর সোজা আমি চলে গেছিলাম গা ধুতে। আর এত প্রচণ্ড গরম করছে, বাইরের ঘরটা যতক্ষণ শুয়েছিলাম ততক্ষণ অবধি একটু যেন স্বস্তি ছিল, এই ঘরটা আসার পর আবার সেই গরম লাগছে। সেই জন্য গাটা ধুয়ে আসলাম, আর একটু বাদেই তো রেডি হব। কেন কী বৃত্তান্ত সেটা তোমাদের একটু বাদেই বলছি। তবে এখনও অবধি বিছানাটা গোছানো হয়নি, সেই জন্য প্রথমে ওটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। আমি এই বাড়িতে আসার পর থেকে তো মা বিছানা গোছাই না, কারণ ওই ডিউটিটা এখন আমারই। আমি চলে যাওয়ার পর থেকে আবার হয়তো মাকেই সবটা করতে হবে। তবে বিছানা গোছাতে বা ঘর গুছিয়ে রাখতে আমার তো বেশ ভালো লাগে, সেই জন্য এই টুকটাক কাজগুলো আমিই করি। তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা তো দেখোই আমি ঘর কতটা গুছিয়ে রাখার চেষ্টা করি, সেটা এবারেই হোক বা আমার ও বাড়িই হোক। তবে জানো তো, খুব হাস্যকর একটা কথা, আমাকে কিন্তু এটা নিয়েও শুনতে হয়েছে যে আমি ঘর বড্ড অগোছালো করে রাখি, এত কুড়ে যে আমি ঘরই নাকি গোছাই না। মানে এর থেকে হাস্যকর কথা আমি আমার জীবনে শুনিনি। হ্যাঁ, আমি কুড়ে ল্যাথখোর সব মানলাম, তবে ঘর আমি অগোছালো করে রাখি এটা আমি কোনো জীবনে মানতে পারবো না। কারণ ছোটোখাটো ঘর গোছানোর জিনিস কিনেই হোক বা আমার কাছে যেটুকুটা আছে যেমনটা আছে সেইটাকেই খুব সুন্দরভাবে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। সেটা তোমরা যারা আমার ব্লগ দেখো তারাই বলো যে আমি ঘর গুছিয়ে রাখি কি রাখি না। আর আমার কাউকে কিছু প্রমাণ করার নেই বা কাউকে কোনো কথার উত্তরও দেওয়ার নেই। তবে কি জানো তো, একটা অপবাদ মানুষকে কিছু না ভেবেই দিয়ে দেওয়া যায়, আর যেখানে রক্তের সম্পর্ক নেই সেখানে অপবাদ দেওয়াটা অনেক সহজ। তো এই জিনিসগুলো না সময়ের সাথে সাথে আমিও আস্তে আস্তে মানতে শিখে যাচ্ছি। তবে কি এইসব মানুষগুলোকে উত্তর দিয়ে নিজেকে হাস্যকর বানানোর কোনো প্রয়োজন আমি সত্যিই বোধ করি না। তবে ওই আর কি, মানে কখনো কখনো দেখবে খারাপ লাগে, মানে প্রমাণ করার জন্য না হলেও কথাগুলো গায়ে লাগে। তো যাই হোক, বাদ দাও। এখন আমি চটপট রেডি হয়ে গেছি। আজকে মামা মামির অ্যানিভার্সারি, তোমাদেরকে তো বললামই। মামা তো বোন আমায় নিতে এসেছিলো, ওর সাথেই বেরিয়ে পড়েছি। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. আমরা চলে এসেছিলাম বহরমপুরের গসিপ মোড়ে। বোন নিজের হাতে কেক বানিয়েছিল, তো সেই কেকটাই মামা মামি কাট করলো এখানে। হ্যাপি বার্থডে। আমাদের আসতেই অনেকটা লেট হয়ে গেছিলো, তো তারপর কেক কাট করা হলো, মিষ্টি খাওয়া হলো। তারপর এখানে ডিনারের জন্য অর্ডার দেওয়া হয়েছিল চিকেন কোলাপুরি, তার সাথে চিকেনের আর একটা কোনো আইটেম ছিল, তন্দুরি রুটি ছিল, তার সাথে ছিল ভেজ ফ্রাইড রাইস। এখানকার ফুড কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই বেশ ভালো। আর আসতেই যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো সেই জন্য আসার সাথে সাথে অর্ডার করে দেওয়া হয়েছিল, তাই জন্য সিট পাওয়ার পর বেশিক্ষণ আমাদের এখানে ওয়েট করতে হয়নি। সবাই একসাথে বেশ মজা করে ডিনার কমপ্লিট করা হলো। তারপর প্রচুর ফটো তুলেছি আমরা। তোমরা যারা ইনস্টাগ্রামে আছো তারা আমাকে অবশ্যই ফলো করো, কারণ আমি এই সব ফটোগুলো ইনস্টাগ্রামে আপলোড করে দেবো। এরপর প্রায় 10:30 নাগাদ আমরা ডিনার কমপ্লিট করে নিচে নেমে আসলাম। আর আসার পর এখানে কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছিল। ভেতর থেকে আমরা আর কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা কিছুই অর্ডার করিনি। বাইরে এসে সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো। এরপর আমি বোনের সাথে চলে এলাম বাড়ি। আর রাস্তা দেখো প্রায় ফাঁকা হয়ে গেছে। আমাদের বহরমপুরে একটু রাত হলেই রাস্তা পুরো ফাঁকা হয়ে যায়। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। আজকের মতন টাটা।